ক্লস্ট্রোফোবিয়া জানিস তোরা? ক্লস্ট্রোফোবিয়া ড্রাগ অফ চয়েস কি ট্রিটমেন্টের? বল সিঞ্জয়, ক্লস্ট্রোফোবিয়া ড্রাগ অফ চয়েস জানিস? তুই তো ভালো পড়িস, তুই পারবি না কেন? হ্যাঁ, এসএসআরআই, সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, এসএসআরআই। এর নাম বল একটা। হয়নি? সাইকো অ্যান্টিসাইকেট্রিক ড্রাগ হয়নি এখনো? আচ্ছা ঠিক আছে, শোন, একটা ড্রাগ গিয়ে একটা রিসেপ্টরে বাইন্ড করলে একটা রেসপন্স হয়, তাই তো? one drug goes and bind to receptor and there is a response. Now we are plotting this response against the dose of the drug given. তখন আমরা যে কার্ভটা পাই, x axis এর ডোজ, y axis এর রেসপন্স, we call it dose response curve. এটা জেনারেল ফর্মে পড়ানো হয়েছে, ভুলে গেছিস সবাই। নাও নরমাল ডোজ রেসপন্স কার্ভ কি খুব বড় হয়, একটা কাগজে সেটাকে প্লট করা সমস্যা হয়ে যায়, তার থেকে কোনো ডেটা এক্সট্রাক্ট করা প্রবলেমেটিক হয়ে যায়। তার জন্য কি করা হয়, instead of taking the dose in the x-axis, we take log of dose in the x-axis. So when we take log of the dose in the x-axis and we plot the response in the y-axis, আমরা যে কার্ভটা পাই সেটাকে বলে log dose response curve. এইটা হচ্ছে একটা log dose response curve, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে গিয়ে এই গ্রাফটায় কি আছে, একটা ব্লু লাইন দেখছিস একদম লেফটে, এটা হচ্ছে অরিজিনাল যে ড্রাগ, একটা অরিজিনাল ড্রাগের লগ ডোজ রেসপন্স কার্ভ। ব্ল্যাক লাইন আছে প্যারালাল টু ইট, দেখতে পাচ্ছিস সবাই? দুটো ব্ল্যাক লাইন আছে প্যারালাল টু দা ডিপ ব্লু লাইন, ঠিক আছে? ওগুলো ডোজ রেসপন্স কার্ভ অফ দ্যাট ড্রাগ। অরিজিনাল যে ড্রাগ তার ডোজ রেসপন্স কার্ভ হচ্ছে ব্লু লাইন, নেক্সট দুটো ব্ল্যাক লাইনও ওই অরিজিনাল ড্রাগটারই ডোজ রেসপন্স কার্ভ, বাট in presence of an antagonist, ঠিক আছে? প্রথম কার্ভটা থেকে নেক্সট দুটো কার্ভের তফাৎ কি? তফাৎ কি বল? ওদের হাইটটা এক আছে? ইয়েস অর নো? হাইট কি এক আছে বল, দেখে বল। আছে? হাইট এক আছে তো? হাইট এক থাকা মানে কি এক আছে তুই বল? আমরা ওয়াই অ্যাক্সিসে কি প্লট করেছি বল, তোর নাম কি জানো? বল, ওয়াই অ্যাক্সিসে কি প্লট করেছি? রেসপন্স। তাহলে এই যে তিনটে কার্ভ সবার রেসপন্স এক আছে, তার মানে রেসপন্স সমান। সো রেসপন্স ইন অল দ্য থ্রি কেসেস ইজ সেম। ডিফারেন্স কি হচ্ছে সুদেশ না? ডিফারেন্সটা কি হচ্ছে? এক্স অ্যাক্সিসটা চেঞ্জ করছে, তার মানে কি চেঞ্জ করছে? তার মানে ফার্স্ট টাইম আমরা যে ডোজটা দিয়েছি, সেকেন্ড টাইম তার থেকে আরো বেশি ডোজ দিয়েছি, থার্ড টাইম তার থেকে আরো বেশি দিয়েছি। সেম ড্রাগের তিনটে কার্ভ আসছে, ফার্স্ট হচ্ছে ড্রাগ অ্যালোন, সেকেন্ড হচ্ছে ড্রাগ উইথ সাম অ্যামাউন্ট অফ অ্যান্টাগনিস্ট, এন্ড থার্ড হচ্ছে ড্রাগ উইথ মোর অ্যামাউন্ট অফ অ্যান্টাগনিস্ট। এবারে তাহলে কি বললাম যে ইনক্রিজিং ডোজ অফ অ্যান্টাগনিস্ট, তার জন্য দেয়ার ইজ রাইটওয়ার্ড শিফটিং অফ দ্য কার্ভ, ঠিক আছে? কেন হচ্ছে? why you are requiring more dose? সেকেন্ড থার্ড টাইমে ডোজ কেন বাড়াতে হচ্ছে বল? অ্যান্টাগনিস্ট আছে বলে। অ্যান্টাগনিস্ট আছে বলে। অ্যান্টাগনিস্ট থাকলে কেন ডোজ বাড়াতে হচ্ছে বলতে পারবি? কারণ অ্যান্টাগনিস্ট অ্যাকশনটাকে ব্লক করছে, তাহলে ওভারকাম করতে হচ্ছে উইথ হায়ার অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ অর দ্য অ্যাগনিস্ট, ঠিক আছে? হোয়াট টাইপ অফ অ্যান্টাগনিজম ইজ দিস? যেখানে যেখানে ইউ আর ইনক্রিজিং ডোজ অফ দ্য অরিজিনাল ড্রাগ টু ওভারকাম অ্যান্টাগনিজম, তাই তো? আমি কেন বলছি ওভারকাম হচ্ছে অ্যান্টাগনিজম? বিকজ দ্য রেসপন্স ইজ সেম। আমি তখনই বলবো যে I am being able to completely overcome the antagonism when I am achieving the same maximum response. Maximum response এক হচ্ছে because the height is same, response curve হচ্ছে y axis, response plot করেছি y axis, so if height is same that means কি? তার মানে কি? response is same, তার মানে overcome করতে পারছে। So if the agonist can overcome the antagonist by simply increasing the dose, ঠিক আছে?
বাই সিম্পলি প্রথমে যে ব্ল্যাক লাইনটা আছে সেখানে লেস অ্যামাউন্ট অফ অ্যান্টাগনিস্ট আছে, সেটাকে ওভারকাম করার জন্য ডোজ একটু বাড়াতে হচ্ছে। থার্ড লাইনটা অ্যান্টাগনিস্ট আরো বাড়িয়ে দেওয়া হয়েছে, ইনক্রিজিং ডোজ অফ অ্যান্টাগনিস্ট, তখন সেইটাকে ওভারকাম করার জন্য অ্যাগনিস্টের ডোজ আরো বাড়াতে হচ্ছে। সো as the dose of antagonist is increasing, the original drug dose is also increasing to overcome it. এই ধরনের অ্যান্টাগনিজমকে বলে কম্পিটিটিভ অ্যান্টাগনিজম। ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ডিউরিং এক্সাম দিস কম্পিটিটিভ অ্যান্টাগনিজম। ঠিক আছে, পরের এতে আয় এক্সাম্পলস, যেরকম তোর মাস্কারিনিক রিসেপ্টর, একদম কোলিনার্জিক সিস্টেমে প্রথমে পড়েছিলি মাস্কারিনিক রিসেপ্টর। ঠিক আছে, মাস্কারিনিক রিসেপ্টরে অ্যাগনিস্ট হচ্ছে অ্যাসিটাইল কোলিন আর অ্যান্টাগনিস্ট হচ্ছে কি, এর নামটা উজান, তাই তো? ঘুম তো তোর পাবেই। তাহলে অ্যাগনিস্ট হচ্ছে অ্যাসিটাইল কোলিন, অ্যান্টাগনিস্ট কে? অ্যাট্রোপিন। ফর হোয়াট রিসেপ্টর? মাস্কারিনিক রিসেপ্টর। বেশ, আরো কিছু এক্সাম্পল আছে, যেরকম হিস্টামিনিক H1 H2 রিসেপ্টরে হিস্টামিন হচ্ছে অ্যাগনিস্ট, H1 H2 ব্লকার হচ্ছে অ্যান্টাগনিস্ট। তারপরে দেখ ওপিওয়েড রিসেপ্টরে মরফিন হচ্ছে অ্যাগনিস্ট, ন্যালক্সন ন্যালট্রিক্সন অ্যান্টাগনিস্ট। এক্সাম্পল গুলো মনে রাখতে হবে। পরীক্ষার সময় এই কার্ভের সাথে তোদের সাধারণত হোয়াট এভার অ্যান্টাগনিজম ইজ দিস জিজ্ঞেস করা হয়, এক্সাম্পল দিতে বলা হয়, আর যেটা জিজ্ঞেস করা হয় সেটা হচ্ছে যে write down the different types of antagonism. ঠিক আছে, তাই from a textbook do prepare for practical purpose different types of antagonism, physical, chemical, competitive, non competitive, যতগুলো ক্লাসিফিকেশন আছে এখানে আসলে ডিটেইলে যাচ্ছি না, you must prepare it practically, কিন্তু এটা লাগবে একটা টেবিলে। ঠিক আছে, কেডিডি তে একটু গন্ডগোলের আছে, সবচেয়ে ভালো এটা পরিষ্কার আছে হচ্ছে শর্মার টেক্সট বুকে। শর্মার টেক্সট বুক থেকে এই পার্টটা পড়ে নিস পারলে। এখানে নেক্সট কোয়েশ্চেনটা দেখ কি আছে, হোয়াট ডু ইউ মিন বাই কম্পিটিটিভ অ্যান্টাগনিজম? অলরেডি আই হ্যাভ ডিসকাসড, দিস ইজ আ টাইপ অফ অ্যান্টাগনিজম, all of you please read from the slide. This is a type of antagonism where two drugs compete for the same receptor site by increasing the concentration of one. The effect of the other can be overcome. বুঝতে পেরেছি সবাই পড়ে যেটা বুঝলাম এতক্ষণ? Why there is parallel shifting? Why there is parallel shifting? Because the maximum response or the height is same. Just by increasing the concentration, as you are increasing the concentration, you are achieving the maximum response. তাই তো? যেহেতু হাইটটা সেম থাকছে, কনসেন্ট্রেশনটা শুধু বাড়াচ্ছিস, ওপরটা এক, নিচটা বাড়াচ্ছিস, এই জন্য এগুলো প্যারালাল হচ্ছে। as simple as that. সেটাই এখানে বলা আছে। উপরটা বেঁধে রেখেছিস, সাইডটা বাড়াচ্ছিস, তাহলে প্যারালালই তো থাকবে। উপরটা যখন তুই ফিক্স করে রেখেছিস, হাইটটা ফিক্সড, সাইড নিচটা শুধু বাড়াচ্ছিস, ওয়াই অ্যাক্সিস ফিক্সড, এক্স অ্যাক্সিস শুধু বাড়াচ্ছিস, তাহলে কি হবে? কার্ভ গুলো প্যারালাল আসবে, এই জন্য প্যারালাল শিফটিং হচ্ছে। সো প্যারালাল শিফটিং ইন্ডিকেটস কম্পিটিটিভ অ্যান্টাগনিজম। বোঝা গেল? নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড কি বল, ইয়ে বল। আচ্ছা তন্ময়, গরম লাগছে না কমফোর্টেবল আছিস? তুই লজ্জা পাস কেন তো? হ্যাঁ, গরম লাগছে, কমফোর্টেবল লাগে, এইটাই সবচেয়ে ভালো, ঘুম কম পাবে, এটা হচ্ছে আইডিয়াল স্টেট, স্টেডি স্টেট। ঠিক আছে, তাহলে তুই আমাকে বল তুই কি দেখছিস স্লাইডে, কি দেখতে পাচ্ছিস? না, এই এরপর যে স্লাইডটা এসছে সেই স্লাইডে তুই কি দেখতে পাচ্ছিস? একটা ডিপ ব্লু লাইন আছে, হ্যাঁ, তার নিচে কি আছে? ব্ল্যাক লাইন। কটা? তিনটে। আগের যে কার্ভ গুলো আর এই কার্ভ গুলো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডোজ সেম নেই। আগের কার্ভ আর এই কার্ভে কি তফাৎ রে? ওয়াই অ্যাক্সিসের দিকে তাকা তন্ময়। ওয়াই অ্যাক্সিস আগের কার্ভে সব কটার ওয়াই অ্যাক্সিস সমান ছিল, এখানে ওয়াই অ্যাক্সিস সমান আছে। হ্যাঁ, কি হচ্ছে? বি কনফিডেন্ট এন্ড সে না। হ্যাঁ বল।
কমে যাচ্ছে, ভেরি গুড। তার মানে এখানে কি হচ্ছে, দ্য ব্লু লাইন ইন্ডিকেটস রেসপন্স অফ অরিজিনাল ড্রাগ অর অ্যাগনিস্ট অ্যালোন, and the black lines indicate response of the original drug in presence of increasing doses of antagonist. আগেরটাও ছিল increasing doses of antagonist, এটাও increasing doses of antagonist। যত অরিজিনাল ড্রাগ থেকে সরছিস তত ডোজ অফ অ্যান্টাগনিস্ট বাড়ছে। Last time in the previous talk we have seen that no matter how much you increase the dose of antagonist, if you go on increasing dose of agonist, you get the maximum response. But here you see that even if you increase the dose of agonist, the maximum response is not achieved. That blue line ta সবচেয়ে উপরে আছে x axis এ, তারপরে black line টা তার নিচে, তারপরে black line তার নিচে, তারপরে black line তার নিচে। So as you are increasing dose of antagonist, the maximum response is coming down, even if you don't increase the dose of the original drug or agonist. Agonist এর dose বাড়ালেও maximum response achieve হচ্ছে না। ক্লিয়ার তন্ময়? হচ্ছে তো তাই? হ্যাঁ, and as you are increasing dose of antagonist, response is gradually coming down, তাই তো? coming down gradually. Maximum response is coming down. This is called non-competitive antagonism. কি হয় কম্পিটিটিভ অ্যান্টাগনিজমে কি হয়, there is a receptor, the drug goes and bind to the receptor and produce a response. সেই অবস্থায় if an antagonist comes, it competes with the drug for the same receptor. বুঝলি, একটাই চেয়ার আছে, দুজন কম্পিট করছে সেই চেয়ারে গিয়ে বসার জন্য। এবার যার গায়ে জোর বেশি সে বুঝতে পারবে, এটা হচ্ছে কম্পিটিটিভ অ্যান্টাগনিজম। এবার গায়ের জোর কিভাবে ডিটারমাইন্ড হবে, কে বেশি সাইজে বড়, তাহলে এখানে সাইজ মানে হচ্ছে কনসেন্ট্রেশন। তাহলে যদি অ্যাগনিস্টের কনসেন্ট্রেশন বেশি হয়, ও অ্যান্টাগনিস্টকে পুরো হাঁটিয়ে দেবে। এই হচ্ছে সিম্পলি কম্পিটিটিভ অ্যান্টাগনিজম হয়। যত অ্যাগনিস্টের জোর বাড়বে ও অ্যান্টাগনিস্টকে হাঁটিয়ে দেবে, আবার অ্যান্টাগনিস্টের জোর বেশি বাড়লে অ্যাগনিস্টকে হাঁটিয়ে দেবে। একই জায়গায় গিয়ে বসছে তো, কিন্তু যেহেতু একই চেয়ারে দুজনে বসতে পারছে, চেয়ারটা ইনট্যাক্ট আছে, তাই অ্যাগনিস্টের গায়ের জোর যদি খুব বেড়ে যায়, ও অ্যান্টাগনিস্টকে পুরো ঠেলে পুরো চেয়ার নিজেই নিয়ে নিতে পারবে। তার মানে ম্যাক্সিমাম রেসপন্স অ্যাচিভ করতে পারবে। ঠিক আছে? নন কম্পিটিটিভে কি হয়, নন কম্পিটিটিভে যে অ্যান্টাগনিস্ট ও চেয়ারটাকেই ধ্বংস করতে শুরু করে। চেয়ারে যে বসবে ভালো করে পরিষ্কার ভাবে সেটা পারবে না, চেয়ার একটা ফুটো করে দিল, চেয়ার একটা স্প্রিং তুলে দিল। তার মানেটা কি, ইন কেস অফ নন কম্পিটিটিভ অ্যান্টাগনিজম একটা কনফরমেশনাল চেঞ্জ হয় রিসেপ্টরে, সেম জায়গায় গিয়ে বাইন্ড করে, ইট বাইন্ডস টু আ ডিফারেন্ট সাইট এন্ড ব্রিংস আবাউট সাম কনফরমেশনাল চেঞ্জ ইন দ্য রিসেপ্টর, যার জন্য অরিজিনাল ড্রাগটা গিয়ে রিসেপ্টরে বাইন্ড করে অ্যাডিকুয়েট রেসপন্স দিতে পারে না। বোঝা গেছে? তার জন্য ইভেন ইফ ইউ ইনক্রিজ, তুই ওকে যত খুশি মোটা কর অ্যাগনিস্টকে, ওর চেয়ার যদি ওকে খোঁচা মারে, ও কি ভালো করে চেয়ারে বসবে। বুঝতে পেরেছিস? সো ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দিস। এক্সাম্পল, এই পরীক্ষার সময় একদম ঝামেলায় যাবি না, নন কম্পিটিটিভ অ্যান্টাগনিজমের এক্সাম্পল নিয়ে বিভিন্ন বইয়ে বিভিন্ন কমপ্লিকেশন করে রেখেছে। আমি বলবো অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট, প্লিজ you can follow my slide for basic, and to go into detail please directly read that book Sharma খুব clearly যেটা ঠিক সেটা আছে। don't read KDT for this part or any other book, শুধু এই পার্টটা তোরা শর্মা থেকে পড়িস, 3-4 পাতার রিডিং, এর বেশি না, তাহলে কনসেপ্টটাও ক্লিয়ার থাকবে, গোলাবেও না। যাই হোক, একটা যদি নন কম্পিটিটিভ অ্যান্টাগনিজম এক্সাম্পল বলা হয়, বেনজোডায়াজেপিন এন্ড ফ্লুমাজেনিল। ক্লিয়ার? নেক্সট, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, মানে অলমোস্ট তোদের এখন একটা পরীক্ষাই এমবি বাকি আর একটা সেমিস্টার বাকি। হাই চান্স আজকে যা পড়াচ্ছি এখানে তোরা এর মধ্যে একটা না একটা দুটো পরীক্ষায় পাবি, মানে দুটো পরীক্ষায় আজকে ক্লাস থেকে একটা পাবি, আর নয়তো দুটোর মধ্যে কোনো একটা পরীক্ষায় পাবি। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা বল, কে বলবে? এই তুই বল, তোর নামটা কি জানো? হ্যাঁ, উম্মে সালমা। সালমা বল, তুই বাঙালি? হ্যাঁ, আমি বারবারই এই জিনিসটা জিজ্ঞেস করি, কি দেখতে পাচ্ছিস? হোয়াট কার্ভ ইজ দিস? ক্যান ইউ টেল মি? এগুলো তো সব পড়ানো হয়েছে, ক্যান ইউ টেল মি?
What is this car? তুই কাকে উঠতে বললি জানো চেয়ার থেকে? ওকে, তোর নামটা কি জানো? হ্যাঁ, নূর। আচ্ছা, তো নূর কি দেখছিস তুই? হ্যাঁ, একটা এক্স অ্যাক্সিসে টাইম, ওয়াই অ্যাক্সিসে কি ড্রাগ কনসেন্ট্রেশন। তাহলে এই কার্ভটাকে কি বলে? এই কার্ভটাকে কি বলে? শাহনবাজ না এর নাম, সেটা অ্যাজ এ অ্যাবসেন্ট কি বলে এটাকে নূর? কনসেন্ট্রেশন প্লাজমা কনসেন্ট্রেশন টাইম কার্ভ, ভেরি ইম্পর্টেন্ট কার্ভ। প্লাজমা কনসেন্ট্রেশন টাইম কার্ভ। প্লাজমা কনসেন্ট্রেশন টাইম কার্ভে কি হয়? ব্যাপারটা হচ্ছে একটা পেশেন্ট একটা ওষুধ খেলো, বা রেদার নট খেলো, একটা পেশেন্টকে একটা ওষুধ অ্যাডমিনিস্টার করা হলো, ড্রাগ। সো ইট রিচেস দ্য প্লাজমা, তাই তো? When you administer drug to a patient, the drug reaches plasma, or any person, that person may not be a patient also, the drug reaches plasma. Plasma যাওয়ার পরে it will achieve a concentration, তাই তো? একটা কনসেন্ট্রেশনে যাবে। এবার সারা সেটা কি কনস্ট্যান্ট থাকবে? কি রে বল, কনস্ট্যান্ট থাকবে? তোর নাম কি জানো? হ্যাঁ হ্যাঁ, তুই সবসময় অপরাধ করলেই যে জিজ্ঞেস করবো তার কোনো মানে নেই। তোর নাম কি? শুভ্রজ্যোতি। শুভ্রজ্যোতি, একটা ওষুধ, একটা ড্রাগ খাওয়া হলো, প্লাজমায় গিয়ে একটা কনসেন্ট্রেশন অ্যাচিভ করলো, তারপরে কি চিরজীবন থেকে যাবে ওইরকম কনসেন্ট্রেশন? কেন থাকবে না? অ্যাবজর্ব তো হয়েই প্লাজমায় গেল, তারপরে প্লাজমায় যাওয়ার পর কনসেন্ট্রেশন এক থাকবে না কমবে না বাড়বে? কি হবে? কমবে, গ্র্যাজুয়ালি কমবে। ওয়াই? ফাস্ট মেটাবলিজম তো ভাই প্লাজমায় যাওয়ার আগে হয়। এলিমিনেশন, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এলিমিনেশন। মেটাবলিজম আর এলিমিনেশন, মেটাবলিজম হয়ে ইট উইল গেট এলিমিনেটেড, গ্র্যাজুয়ালি ইট উইল বি এলিমিনেটেড। শুরুতে বোঝা গেছে? বিকজ ইট উইল বি এলিমিনেটেড। এটা ওষুধের ভবিষ্যৎ, জন্ম থেকে শুরু করে মৃত্যু আমাদের সবার ভবিষ্যৎ, সেরকম ওষুধেরও তাই। Ultimately it has to be eliminated from the body. So after it reaches a concentration in the body which is called the maximum, সবাই তো পিকে ওঠে তারপর নামে, আমাদের সবার ক্ষেত্রেই তাই, ঠিক আছে? যে কোনো জিনিস পিকে ওঠে তারপর পিক থেকে নামে, ঠিক তো? এইবারে ড্রাগ কনসেন্ট্রেশনও তাই হয়, পিকে যায়, পিক থেকে তারপরে এই এলিমিনেশনের জন্য বডি যেহেতু এলিমিনেট করে দেয় ড্রাগটাকে, ইট কামস ডাউন, কনসেন্ট্রেশন গ্র্যাজুয়ালি কি হয়? গ্র্যাজুয়ালি ডিক্রিজেস। তাহলে এই যে আফটার অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ড্রাগ, এই যে টাইমটা, সিন্স ইউ অ্যাডমিনিস্টার দ্য ড্রাগ, টাইম, এটাকে যদি এক্স অ্যাক্সিসে প্লট করিস, আর এই যে কনসেন্ট্রেশনটা, এটাকে যদি তুই ওয়াই অ্যাক্সিসে প্লট করিস, ঠিক আছে? টাইম সিন্স অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ড্রাগ and concentration since administration of the drug in plasma. Time since administration of the drug in plasma and concentration since administration of the drug. Concentration in plasma since administration of the drug. এই দুটো জিনিসকে যদি প্লট করা, একদিকে প্লাজমায় কনসেন্ট্রেশন, একদিকে টাইম সিন্স অ্যাডমিনিস্ট্রেশন, যে কার্ভটা আমরা পাই সেটাকে বলে প্লাজমা টাইম কনসেন্ট্রেশন কার্ভ। So these are plasma time concentration curves. এবার ফার্স্ট কার্ভটার দিকে তাকা, ফার্স্ট কার্ভটার দিকে তাকা। স্বপ্ন কি জানো? স্বপ্নীল, স্বপ্ননীল, স্বপ্ননীল, স্বপ্ননীল কি দেখছিস বল? লেফটের সাইডটায় কি দেখছিস? কি প্লট করা হয়েছে রাইট এক্স অ্যাক্সিসে? টাইম ইন, আর ওয়াই অ্যাক্সিসে কি প্লট করা হয়েছে? ওকে, তুই আমাকে বল, ইন দিস কার্ভ what is the maximum concentration achieved? দেখে বল, what is the maximum concentration achieved in this curve? 16.
How many of you agree that it is 16? Raise your hand. ও বলছে এই কার্ভে যে ম্যাক্সিমাম ড্রাগ কনসেন্ট্রেশন ইন প্লাজমা অ্যাচিভ সেটা হচ্ছে 16. How many of you agree? Raise your hand. আচ্ছা, যারা এগ্রি করছিস না, everyone will have to answer that why you do not agree and what is your response. ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন কত হয়েছে? 12. কেন ভাই 12 কেন? এই যে দাগটা টানা হয়েছে, এই দাগটা কি কোনো ভ্যালু নেই? কোথায় অ্যাবজর্ব হয়ে গেছে? ফার্স্ট পাস মেটাবলিজম এই কারণে তো দেখাচ্ছে না এখানে তো। বায়োঅ্যাবিলিটি প্রশ্ন এখানে উঠছে না। আচ্ছা, তোরা আমাকে বল, দাগ ফাগ বাদ দে, তোরা আমায় বল যে এক্স অ্যাক্সিসে এই যে কার্ভ, একটা তো কার্ভ ছোটবেলা থেকে পড়ে এসেছিস, গ্রাফ, এটা দুদিকে এক্সটেন্ড করলে এক্স অ্যাক্সিসকে যেখানে মিট করবে আর ওয়াই অ্যাক্সিসকে যেখানে মিট করবে সেই দুটোই তো এক্সট্রিম পয়েন্ট। এটা এই কার্ভটা ওয়াই অ্যাক্সিসকে কোথায় মিট করছে? at what point, at what level? 16. তাহলে it is very simple, 16 is the maximum concentration, peak concentration. ঠিক বলেছে। স্বপ্ননীল না হলে কি হবে? একদম বাস্তবের মাটিতে পা রেখে চলে। সহজ জিনিসটাকে সহজ ভাবে বলেছে, তোরা কি 12, 13, 14, তাহলে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন হচ্ছে 16, তাই তো সুব্রতী? ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন 16. At what time this maximum concentration is achieved? Time 0. অজ্ঞান হওয়ার পরও ব্রেন কাজ করছে, আর তোরা অনেকে ঘুমিয়ে পড়ছিস। দেখ, এরকম ক্যাপাসিটি লাগবে। কেন অজ্ঞান হয়েছিলি বলতো? এই ও কি পুরো সিনকপ হয়ে গেছিল? কে ছিল ওর কাছে? পুরো সিনকপ হয়ে গেছিল, একদম ব্ল্যাকআউট হয়ে গেছিলি? তার মানে ও আজকে তোকে বাঁচালো। তোর নাম কি রে? হ্যাঁ, সৃজা ইজ দ্য সেভিয়ার। যাক, তুই খুব ভালো কাজ করেছিস, তোকে নরেন্দ্র মোদী প্রাইজ দেবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, কে কে রে মোদী? তুই মোদী? মমতা? তুই এ হচ্ছে আসল নার্সিস্টিক পার্সন, বলে আমি মোদী নই, মমতা নই, আমি such a narcissistic personality, মানে হিটলারের সময়। এই জলে কুমির বাগায় দাগের নাম নিতে নেই, ঠিক আছে? বেশি পাকামা মারা ভালো না। আচ্ছা, এইবারে at time 0, লজেন্স বলেছে at time 0 we get the maximum concentration, মানে যে মুহূর্তে তুই ড্রাগ অ্যাডমিনিস্টার করলি সেই মুহূর্তেই ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন অ্যাচিভ হয়ে গেছে। ভাব, আমি ড্রাগটা দিলাম আর ড্রাগটা ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন অ্যাচিভ করে নিল শরীরে। কোন রুটে দিলে এটা পসিবল? আইভি। ভেরি গুড। সো দিস ইজ আ প্লাজমা কনসেন্ট্রেশন টাইম কার্ভ গিভেন ইন আইভি রুট। এটা যদি দেখিস তাহলে বুঝবি যে আইভি রুটে দেওয়া হয়েছে। This you have to identify. This is a common question when this curve is given. Which route has been used? IV is the only answer. ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে এই যে লাস্ট পার্ট, সরি নট লাস্ট পার্ট, মানে y axis এর কাছে যে পার্টটা is actually the first part, that part is dotted. Why? Any idea? First part of this curve is dotted. দেখতে পাচ্ছিস কি? আছে তোর কাছে? First part of this curve is dotted. Why?
শ্রীজা বলতে পারবি? আজ এত বড় কাজ করেছিস, তা কিভাবে রেস্কিউ করলি ওকে? তুই জাস্ট ধরে নিলি? বসেছিল, ও হচ্ছিল কি তোর অ্যাকচুয়ালি? ডু ইউ নো এটা কি হচ্ছিল ওর? কেউ বলতে পারবি? ক্লস্ট্রোফোবিয়া হচ্ছে? হ্যাঁ যা, নিশ্চয়ই যা। He was having vasovagal syncope, ঠিক আছে? এটা হলে what you should do, পেশেন্টকে লাই ডাউন করিয়ে দিতে হবে, and you have to lift the leg, উল্টোটা করিস না, মাথার নিচে বালিশ না, you have to lift the leg, lie down and lift the leg, ঠিক আছে? আচ্ছা, now you look, the first part of this line is dotted, কেন বলতে পারিস? আমাকে একটা কথা বল, একজন কাউকে আইভি ড্রাগ দিল, আইভি ড্রাগ অ্যাডমিনিস্টার করলো, এটা কি প্র্যাকটিক্যালি পসিবল যে the moment that drug is administered, জিরো টাইম, প্রথমে দিতেই তো জিরো টাইমের বেশি লাগবে, জিরো মিনস জিরো, এখানে আওয়ার্সে প্লট করা হয়েছে, বাট 0 hours is equal to 0 minutes equal to 0 seconds. So is it practically possible, দিতেই 0 সেকেন্ডের বেশি লাগবে, is it practically possible that 0 second the drug will reach the maximum concentration? It is not true. It takes a negligible amount of time, দিতে টাইম লাগে এবং পুরো বডিতে স্প্রেড করে একটা ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন অ্যাচিভ করতে একটা টাইম লাগে, তাই তো সিনজয়? কষ্ট হচ্ছে? হ্যাঁ যা, একটু রিজুমিনেট হয়ে আয়। আচ্ছা, তোরা কি ব্রেক দেবো তোদেরকে 10 মিনিট? আচ্ছা ঠিক আছে, তাহলে প্র্যাকটিক্যালি এটা পসিবল নয়, তাহলে কিছুটা নেগলিজিবল অ্যামাউন্ট অফ টাইম ইজ টেকেন টু অ্যাচিভ দিস কনসেন্ট্রেশন, এক নম্বর। নাম্বার টু, এগুলো তো অ্যাকচুয়াল পেশেন্ট এক্সপেরিমেন্ট করা হয়, তো অ্যাট জিরো টাইম, at time 0 you cannot also draw blood from the patient, বোঝা গেল? at time 0 you cannot draw blood from the patient, ঠিক আছে? কারণ টাইম 0 তে যদি পেশেন্টের থেকে ব্লাড ড্র করবি কি করে, তাতেই তো কয়েক সেকেন্ড চলে যাবে। তাই তো ফার্স্ট, এই যে ফার্স্ট পার্টটা অল্প কিছুটা সময়, অ্যাকচুয়ালি নাথিং, নো ডেটা ইজ প্রপারলি কালেক্টেড, সেই জন্য ওই সময়কার কোনো ডেটা থাকে না। বাট লাইনটাকে, when you get a curve you start getting data after some time of administration, but when you extend the curve you reach somewhere, তাই তো? সেই জায়গাটাকে আমরা ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন ধরে নিয়ে টাইম 0 বলে দিই। এটা একটা ম্যাথামেটিক্যাল বলতে পারিস এক্সপ্লোরেশন হচ্ছে, ঠিক আছে? সেই জন্য এই পার্টটা ডটেড থাকে। হ্যাঁ, আর এই কার্ভ থেকে তোকে যদি বলে হোয়াট ইনফরমেশন আর ইউ গেটিং, সিনজয় বলতে পারবি কি কি ইনফরমেশন পাচ্ছিস এই কার্ভ থেকে? আইভি রুট আর ড্রাগের কিছু ভাইটাল প্যারামিটারস পাবি। ওয়ান ইজ Cmax, that is maximum concentration achieved by the drug. The next is Tmax, that is the time at which the maximum concentration is achieved. এই ড্রাগের ক্ষেত্রে সেটা কি বলে দে, রিপিট কর। 0 and 16, তাই তো? 16 ছিল। আচ্ছা, আরেকটা পাওয়া যায় হাফ লাইফ, সেটা আমরা পরে আসছি। পাশের কার্ভটায় আয়। দিস কার্ভ, হোয়াট রুট ইজ ইউজড, ক্যান ইউ টেল মি? ফার্স্টটার সঙ্গে কম্পেয়ার করে তোর কি মনে হচ্ছে? ইট ইজ অলসো হোয়াট রুট? আইভি রুট, বাট দেয়ার ইজ আ ডিফারেন্স। ইন দ্য ফার্স্ট পার্ট you see it is not straight, it's curvilinear, it's curvilinear, তাই তো? কেন স্ট্রেট না হয়ে কার্ভড কেন ফার্স্ট পার্টটা? বিকজ স্ট্রেটের তুলনায় কার্ভিলিনিয়ার মানে র্যাপিডলি কামিং ডাউন, মোর র্যাপিডলি কামিং ডাউন, the concentration of the drug has more rapidly increased in this, in the first part. কেন র্যাপিডলি কমেছে? বিকজ এখানে এলিমিনেশন হয়নি, এখানে ডিস্ট্রিবিউশন হয়েছে। There are some drugs that have a high volume of distribution.
when you administer them, they reach plasma and immediately they go out into the peripheral tissues. High volume of distribution যাদের দেওয়ার সাথে সাথে কি করে উজান কি করে দেওয়ার সাথে সাথে কোথায় চলে যায় হ্যাঁ পেরিফেরাল টিস্যুস তুই তো আইভি দিলি প্লাজমায় গেল প্লাজমা থেকে সাথে সাথে কোথায় চলে যায় পেরিফেরাল টিস্যুস ব্রেন এন্ড আদার পেরিফেরাল টিস্যুস ঠিক আছে লিভার এটসেট্রা তাহলে এই জন্য র্যাপিডলি ড্রাগের ডোজটা কমে যায় সরি কনসেন্ট্রেশনটা র্যাপিডলি কমে যায় বোঝা গেল ফার্স্ট পার্টটা কেন কার্ভ এখানে মানে ফার্স্ট কার্ভ আর সেকেন্ড কার্ভের ডিফারেন্স এটাই যে the drug given in this second curve or the second graph has high volume of distribution and it is undergoing redistribution in the first part ঠিক আছে it is undergoing redistribution elimination না redistribution হচ্ছে into the peripheral tissues তাই হুট করে কমে যাচ্ছে খুব ফাস্ট কমে যাচ্ছে তাই জন্য স্ট্রেট লাইন না হয় কার্ভ লাইন আর র্যাপিডলি কমছে then it is as usual তুই কতটা পার্ট মিস করেছিস লাস্ট কোথায় ক্লাস হচ্ছিল যখন বেরোলি গ্রাফের কত অবধি ডিসকাশন হয়েছিল আচ্ছা ঠিক আছে বস ঠিক আছে এখন আচ্ছা হোয়াট ইজ হাফ লাইফ কি বল time in which concentration of the drug in plasma reduces by half যে সময়ে প্লাজমায় একটা কনসেন্ট্রেশন অফ ড্রাগ এক্স্যাক্টলি হাফ হয়ে যায় সেটা হচ্ছে তার হাফ লাইফ এবং সেটা কনস্ট্যান্ট থাকে একটা ড্রাগের ক্ষেত্রে ঠিক আছে সেটা যাই হোক কনস্ট্যান্ট থাকে যে একটা পার্টিকুলার টাইমে ড্রাগটা হাফ হয়ে যায় from a plasma concentration time curve we can calculate half life এটা পরীক্ষায় দেওয়া হয় ভীষণ কমনলি দেওয়া হয় এই কার্ভটা দিয়ে calculate half life from this curve exactly এটা না এসে টাইমটা একটু এদিক ওদিক করাতে পারে but you must know the method how to calculate half life from this curve তোর নাম কি হ্যাঁ সূচনা এই কার্ভটার দিকে তাকা লেফটে যে কার্ভটা আছে যে কোনো একটা কনসেন্ট্রেশন পিক কর বল কোন কনসেন্ট্রেশনটা নিবি কোন কনসেন্ট্রেশন নিবি 4 হচ্ছে সূচনার পিকটা বা কনসেন্ট্রেশন 4 তার হাফ কি রে 4 এর হাফ কনসেন্ট্রেশন কি রে 2 4 এর নিচে 2 দেখা যাচ্ছে 4 যখন কনসেন্ট্রেশন তখন টাইম কত ছিল বল 8 আওয়ার্স 4 যখন কনসেন্ট্রেশন টাইম হচ্ছে 8 আওয়ার্স 2 যখন কনসেন্ট্রেশন আর কেউ বলবি না ও বলবে 2 যখন কনসেন্ট্রেশন টাইম কত হ্যাঁ শুভ্রতির পাশে তোর নাম কি ত্রিনা 4 যখন কনসেন্ট্রেশন তখন টাইম কত কি করে বার করছিস সবাই বুঝতে পারছিস 4 যখন কনসেন্ট্রেশন টাইম 8 আওয়ার্স কি করে হচ্ছে সোজা লাইন ধরে কার্ভে আয় প্যারালালি নেমে আয় যেখানে মিট করছে সেটা টাইম এটা বুঝতে পারছিস কি সবাই হ্যাঁ না শীর্ষেন্দু কি বুঝলি বল তোর গ্রাফটা খোলা আছে হ্যাঁ
আচ্ছা, তাহলে 4 থেকে 2 মানে কনসেন্ট্রেশন কত কমলো? বাই হাউ মাচ? 5 বাই 2 না, বাই হাউ পার্সেন্টেজ? 50%। তাহলে যে টাইমে 4 থেকে 2 হলো সেই টাইমটা হচ্ছে হাফ লাইফ। 4 ছিল at 8 আওয়ার্স, 2 হলো at 12 আওয়ার্স। তাহলে 4 থেকে 2 হতে কতক্ষণ টাইম লেগেছে? 4 ঘন্টা। দিস ইজ দ্য হাফ লাইফ। 4 ঘন্টা ইজ দ্য হাফ লাইফ। শিশেন্দু কার্ভটা দেখ। কনসেন্ট্রেশন 8 নে, দেখতে পাচ্ছিস কনসেন্ট্রেশন 8 at concentration 8 টাইম কত বল? 4। 8 এর হাফ কনসেন্ট্রেশন কত? 4। at concentration 4 টাইম কত বল? 8 minus 4 কত হয়? 4। তাহলে যেখান থেকেই যে ক্যালকুলেট করবি হাফ লাইফ উইল কাম অ্যাজ 4 আওয়ার্স। দিস ইজ হাউ ইউ ক্যালকুলেট হাফ লাইফ। কে বুঝিসনি? কারণ এই সংখ্যাটা পরীক্ষার সময় চেঞ্জ হয়ে যাবে কিন্তু প্রসেসটা একই থাকবে। ক্লিয়ার? আগের বার এমবি তে যেটা এসছিল 2.5 আওয়ার্স একটা হিসেবে এসছিল, সে যা আসবে আসবে, সংখ্যাটা চেঞ্জ করে দেওয়া হয়েছিল এইভাবে। ঠিক আছে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, হাউ টু ক্যালকুলেট হাফ লাইফ। তুই তোর নাম কি জানো? শুভঙ্কা যখন বেরোলি কত অব্দি পড়া হয়েছিল? আমরা আইভি রুট এটা বলেছিলাম তুই বেরোনোর সময়। ঠিক আছে বস, তুই যখন বেরোলি কত অব্দি বলা হয়েছিল? আইভি রুট অব্দি বলা হয়েছিল। ঠিক আছে, পরের স্লাইডে চলে আয় তোরা। পরের স্লাইডে চলে আয়। এটা আরেকটা কনসেন্ট্রেশন টাইম কার্ভ। ঠিক আছে? What are you noting in this constant time curve? তুই বল, নামটা বল, তোর ভুলে গেছি। শ্রেয়সী বল, what are you noting in this concentration time curve? কি নোট করছিস বল? বাড়ছে কমছে, কনসেন্ট্রেশন বাড়ছে কমছে। একদম ভুল বলেনি কিন্তু, ইনোসেন্টলি ঠিকটাই বলেছে। এর আগে কি বাড়ছিল? এর আগের কার্ভগুলো বাড়ছিল কনসেন্ট্রেশন, প্রথম থেকেই বেড়েছিল। মানে এট টাইম 0 কনসেন্ট্রেশন ওয়াজ ম্যাক্সিমাম, প্রথম থেকে বেড়ে আছে, আস্তে আস্তে কমছে। এখানে আস্তে আস্তে বাড়ছে তারপর কমছে। কেন? কেন আগে প্রথমেই কেন বেড়েছিল আর এখানে আস্তে আস্তে বাড়ছে তারপর কমছে কেন? আগে প্রথমে বেড়েছিল, আমরা কি রুটে দিয়েছিলাম? আইভি। আমি কি বললাম, যখন আমরা আইভি রুটে দিই এট টাইম 0 কনসেন্ট্রেশন অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম হয় না, বাট ম্যাথমেটিক্যালি উই অ্যাজিউম যে কনসেন্ট্রেশনটা ম্যাক্সিমাম। ঠিক আছে? আমরা এট টাইম 0 কনসেন্ট্রেশন কত জানি না, কারণ আমরা মেজার করতে পারি না। আমরা কিছুক্ষণ পর থেকে মেজার করা শুরু করি। তাহলে কিছুক্ষণ পর থেকে যে কনসেন্ট্রেশনটা আমরা পাই সেটার থেকে এক্সট্রাপোলেট করি যে যদি টাইম 0 তে আমরা মাপতে পারতাম তাহলে কত হতো। যদি টাইম 0 তে মাপতে পারতাম, বা টাইম 0 তে আমরা মাপতে পারি না, ইট ইজ নট পসিবল। তুই দিতে দিতেই 0 বেশি হয়ে যাবে। কিন্তু আমরা যদি 0 তে মাপতে পারতাম, যত হতো সেটা হচ্ছে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন গিভেন বাই আইভি রুট। এইভাবে আমরা আইভিটাকে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করি। ঠিক আছে? বাট এখানে কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের ব্যাপার নেই। এখানে আমরা ওষুধটা দিচ্ছি, ওষুধের কনসেন্ট্রেশন আস্তে আস্তে প্লাজমায় বাড়ছে, পিকে যাচ্ছে, এন্ড ইজ গ্র্যাজুয়ালি কামিং ডাউন। হোয়াট রুট ইজ দিস? এই তফাৎটা কেন? ওরাল। আর কোন রুট পসিবল? সাবলিঙ্গুয়াল। আর কোন রুট? আর কোন রুট পসিবল? ইনহেলেশন। আর কোন রুট পসিবল? ট্রান্সডার্মাল। আর কোন রুট পসিবল? হ্যাঁ, পার ডেন্টাল, পার রেক্টাল। আর কোন রুট পসিবল? পার ভ্যাজাইনাল। আর কি? টপিক্যাল। আর কি? সাবকিউটেনিয়াস। আর কি? ইন্ট্রামাসকুলার। আর কি? আর কি কি রুট আছে? ইন্ট্রাথিকাল। আইভি বাদ দিয়ে যা খুশি, আইভি বাদ দিয়ে তুই যাই দিবি সেটা
it will take some time to reach plasma. It will not directly reach plasma. IV তে আমরা কেন at time zero maximum ধরে নিচ্ছি? IV তে আমরা কেন at time zero maximum এটাকে এক্সট্রোভার্ট করেছি? কারণ আমরা ডাইরেক্টলি প্লাজমায় দিচ্ছি। Any other route we are not directly going to plasma. And when I say plasma, it is venous plasma. Please remember, even if you give in an arterial route, artery to direct to this, you are not reaching venous plasma directly. Only in the intravenous route, you are reaching the venous plasma directly. And we deal with the venous plasma. So, যে কোনো রুটে এটা হতে পারে. This is classically the oral route, but the next natural question will be what other route is possible? Any route. হ্যাঁ, যত ফাস্ট সেটা প্লাজমায় যাবে তত এই যে কার্ভটা লেফটের দিকে যে কার্ভটা রাইজ করছে সেটা তত ছোট হবে, বুঝেছিস? যেরকম ইন্ট্রামাসকুলার বা সাবকাটে ওরালের থেকে অনেক তাড়াতাড়ি পিক রিচ করে যাবে, কারণ অনেক তাড়াতাড়ি প্লাজমায় যাবে, ঠিক আছে? লেফটের আর্মটা অনেক ছোট হবে, বুঝেছিস? তুই তো অনেকটা মিস করে গেছিস, তুই বুঝেছিস? লেফটের আর্মটা অনেক ছোট হবে, এইটাই হচ্ছে ওরাল রুট। নাও হোয়াট ইজ বায়োঅ্যাভেবিলিটি? আমরা তাহলে কি কি ক্যালকুলেট করতে পারি প্লাজমা কনসেন্ট্রেশন টাইম কার্ভ থেকে? ওয়ান, উই ক্যান ক্যালকুলেট এসিটা মনে হয় সুইংটা বন্ধ করলে সুবিধা হবে। যখন উঠে যাচ্ছে হাওয়াটা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, if what can we calculate from a plasma concentration time curve? Revise কর, what can we calculate from a plasma concentration time curve? One, key T max, time to reach maximum concentration. C max, that is the maximum concentration achieved in plasma. T half, that is the half life. আর root 1 actually it is bioavailability আমরা ক্যালকুলেট করতে পারি। bioavailability, what is bioavailability? বল, what is bioavailability? বল, after going fast pass? সোজা কথায় কি? সোজা কথায় bioavailability মানে হচ্ছে I give you a drug, the percentage of drug that is reaching to the site of action. And in our body, we consider that when a drug reaches plasma concentration, it automatically reaches the site of action. কারণ প্লাজমা তো সব জায়গায় যাচ্ছে মোটামুটি। তার মানে I give you a drug, the percentage of the drug that reaches the plasma is actually the bioavailability. আর তার সঙ্গে একটু যোগ করে দেওয়া হয় the rate at which it is reaching, ঠিক আছে? মেইনলি the portion that is reaching আর তার সঙ্গে যোগ করে দেওয়া হয় the rate at which it is reaching, সেটাকে বলা হয় bioavailability, but most important is the portion that is reaching the plasma, ঠিক আছে? আমি তোকে একটা 100 মিলিগ্রাম ট্যাবলেট খাওয়ালাম, দেখা গেল 10 মিলিগ্রাম প্লাজমায় যাচ্ছে, তার মানে তার bioavailability কিন্তু খুব লো, only 10% is reaching the plasma. এইটা হচ্ছে bioavailability, একদম সিম্পল কনসেপ্ট, কোনো ডেফিনিশন মুখস্থ করার ব্যাপার নেই। এবারও ফাস্ট পাস মেটাবলিজম বলছিল, যখন আমরা ওরাল রুটে কিছু নিই, ইভেন যখন আমরা রেকটাল রুটে কিছু নিই, বিফোর রিচিং দ্য প্লাজমা দ্য ড্রাগ রিচেস লিভার। যখন ওরাল রুটে ওষুধ খাই বা ইভেন ইন আদার রুটস লাইক রেকটাল রুট, বিফোর রিচিং প্লাজমা ড্রাগ রিচেস লিভার। লিভার দিয়ে ও প্লাজমায় যায় লিভার হয়ে। লিভারে একটা মেটাবলিজম হয় ড্রাগের, যেখানে ড্রাগটা অনেকটা ডিস্ট্রয়েড হয়ে যায়, দ্যাট ইজ কল্ড ফাস্ট পাস মেটাবলিজম। অনেক ক্ষেত্রে আবার উল্টো অ্যাক্টিভেশনও হয় ড্রাগটা, বাট ছেড়ে দেয়, মোস্টলি দ্য ড্রাগ ইজ ডিস্ট্রয়েড, দ্যাট ইজ কল্ড ফাস্ট পাস মেটাবলিজম। ঠিক আছে, বোঝা গেছে? তো সেই ফাস্ট পাস মেটাবলিজম হচ্ছে একটা ফ্যাক্টর যেটা এটা bioavailability of drug কে affect করে when given by oral route mostly. Also other routes যেখানে fast pass metabolism হয়, it affects. কেন? Usually fast pass metabolism will bring down the bioavailability of the drug. তো সেটা theoretical আলোচনা হলো। The question is, from this curve how do we calculate bioavailability? It is simply the area under the curve. Remember, AUC, area under the curve. এই যে
এই ওরালটা দেখছিস, এই কার্ভটা দেখছিস তো এরকম ভাবে, এই কার্ভের ভেতরে যে এরিয়াটা আছে সেই এরিয়াটাকে বলে এরিয়া আন্ডার দ্য কার্ভ, AUC। দ্যাট এরিয়া আন্ডার দ্য কার্ভ ইজ দ্য মেজার অফ বায়োঅ্যাভেবিলিটি। এবারে AUC কে মেজার করার অনেক ওয়ে আছে যেটা তোদের একেবারেই লাগবে না। আমরা এমডি ফার্মাতেও AUC মেজার করা বেশি নিয়ে, যারা ক্লিনিক্যাল ফার্মাকোলজিতে ডিএম করে তারা শেখে, ঠিক আছে, যে হাউ টু মেজার দিস এরিয়া আন্ডার দ্য কার্ভ। অ্যাকচুয়ালি পেশেন্ট এটা করা হয়, একটা পেশেন্টকে ওষুধ দেওয়া হলো, একটা নতুন ড্রাগ আসছে, তার ফার্মাকোকাইনেটিক স্টাডি করা হচ্ছে, তার এই AUC ড্র করা হয় পেশেন্টের ব্লাড স্যাম্পল নিয়ে। AUC ড্র করা হয়, এরকম একটা মানে একটা কার্ভ ড্র করা হয়, প্লাজমা কনসেন্ট্রেশন টাইম কার্ভ ড্র করা হয়। প্লাজমা কনসেন্ট্রেশন টাইম কার্ভ ড্র করার পরে AUC যেটা আসে অরিজিনালি পেপারে সেটাকে মেজার করা হয় বাই ভেরিয়াস মেথডস এবং বায়োঅ্যাভেবিলিটি এস্টিমেট করা হয়, ঠিক আছে। দিস ইজ হাউ উই মেজার বায়োঅ্যাভেবিলিটি। এবার আমাকে একটা কথা বল, হোয়াট ইজ দ্য বায়োঅ্যাভেবিলিটি ইন দ্য প্রিভিয়াস টু কার্ভস? লাস্টের আগের কার্ভ দুটোয় যা, ওরাল দুটো বাদ দে, IV দুটোয় যা। হোয়াট ইজ দ্য বায়োঅ্যাভেবিলিটি ইন দিস টু কার্ভস? 100%। এখানেও তুই এরিয়া আন্ডার দ্য কার্ভ মেজার করবি, সেখানে ইউ গেট দ্য বায়োঅ্যাভেবিলিটি, বাট IV রুটে বায়োঅ্যাভেবিলিটি ইজ 100%, মাথায় রাখতে হবে, ঠিক আছে। এইগুলোই সব কোয়েশ্চেন ফর্মে যেগুলো ডিসকাস করছি এগুলোই লেখা আছে। আচ্ছা, কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস দেখ। কোয়েশ্চেন নাম্বার 6, হাউ মেনি হাফ লাইফস আর রিকোয়ার্ড ফর কমপ্লিট এলিমিনেশন? এই তোদের কি একটু বেটার লাগছে এখন? হাওয়াটা বেটার লাগছে না? আচ্ছা ছেড়ে দিচ্ছি, দাঁড়া 5 মিনিটস। হাউ মেনি হাফ লাইফস আর রিকোয়ার্ড ফর কমপ্লিট এলিমিনেশন? কি লেখা আছে এটা জানিস তোরা? জানিস? হ্যাঁ, পরীক্ষায় যদি জিজ্ঞেস করা হয় বলতে পারবি? সিনজয় পারবি? হাউ মেনি হাফ লাইফস আর রিকোয়ার্ড টু রিচ আ স্টেডি স্টেট কনসেন্ট্রেশন? জানিস না? স্টেডি স্টেট কনসেন্ট্রেশন কাকে বলে? পারবি? কাকে বলে স্টেডি স্টেট কনসেন্ট্রেশন, লজেন্স? স্যার, একটা স্টেডি কনসেন্ট্রেশন মানে ড্রাগটা থাকবে যেটাতে টি হাফ যেটা হবে। শোন, স্টেডি স্টেট কনসেন্ট্রেশন মানে হচ্ছে তুই পেশেন্ট ওষুধ খাচ্ছে এবং ড্রাগটা এলিমিনেটেড হচ্ছে, drug will undergo continuous elimination and patient is taking continuous medication, একটা ডোজ চলছে তার। when this process is happening, যে খাচ্ছে এলিমিনেশন হচ্ছে, একদিকে খাচ্ছে এলিমিনেশন হচ্ছে, এটা একটা ব্যালেন্স স্টেটে এসছে such that always the concentration of the drug in the body of in the plasma of the patient remains same, approximately same. পেশেন্ট ওষুধ খাচ্ছে এবং ড্রাগ এলিমিনেটেড হচ্ছে। This process is going on in such a balanced way the concentration of the drug is always same in the patient's plasma. এইটাকে বলে স্টেডি স্টেট। বোঝা গেল? এই স্টেডি স্টেটটা 4 to 5 হাফ লাইফস অফ ড্রাগ কভার হওয়ার পরে অ্যাচিভ হয়। 4 to 5 হাফ লাইফস অফ দ্য ড্রাগ কভার হওয়ার পরে অ্যাচিভ হয়। কি করে হয় থিওরি ক্লাসে পড়িয়েছে থিওরি ক্লাসে? জানিস কেউ? আচ্ছা ঠিক আছে, এইটুকু অন্তত বলবি, যদি কেউ ইন্টারেস্টেড হস পরে বলিস, আমি বলে দেবো কিভাবে হচ্ছে জিনিসটা। বাট এইটুকু মাথায় রাখিস যে 4 to 5 হাফ লাইফস একটা ড্রাগের পাস হওয়ার পরে ইট রিচেস স্টেডি স্টেট কনসেন্ট্রেশন, ঠিক আছে। যেরকম ধর একটা ওরাল ড্রাগের ধর হাফ লাইফ হচ্ছে 4 আওয়ার্স, কথা বলছি, তাহলে 4 into 4 16 বা 4 into 5 20 আওয়ার্স পাস হওয়ার পরে পরপরও খেতে থাকছে ধর। at every half life the patient is taking the drug, at every half life the patient is taking the drug, এভাবে তার ডোজ করা হয়েছে that every half life patient is taking the drug। তাহলে 4 to 5 হাফ লাইফস পরে 4-5 বার ডোজ খেয়ে নিয়েছে সে, 4 to 5 হাফ লাইফস হয়ে গেছে, তারপরে দেখা যাবে তার প্লাজমায় কনসেন্ট্রেশনটা সেম থাকছে, এটা মাথায় থাকে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমাদের যে আইভি কার্ভ ছিল, সেকেন্ড আইভি কার্ভ, আমরা কি বলেছিলাম? ফার্স্ট পার্ট ইজ ডটেড ইন দ্য ফার্স্ট, সেকেন্ডটাই কি বলেছিলাম যে এখানেও ফার্স্ট পার্ট শুড বি ডটেড এক্সটেনশন করার জন্য জিরোতে, কিন্তু ফার্স্ট পার্ট ইজ curvilinear, not linear. This is because there is a rapid distribution of the drug. Rapid distribution of the drug কাদের ক্ষেত্রে হয় এটা বলেছিলাম? those who have high
হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন যাদের থাকে তারা বডিতে ছড়িয়ে যায়, তারা প্লাজমা থেকে বেরিয়ে বডিতে ছড়িয়ে যায়, ঠিক আছে না? এক্সাম্পল দিতে হবে। এখানে দেখ কোয়েশ্চেন নাম্বার 8 এ এক্সাম্পল বলা আছে, গিভ ক্লাসিক্যাল এক্সাম্পল অফ ড্রাগস ফলোইং টু কম্পার্টমেন্টাল মডেল। এই যারা আইভি, যাদের হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন থাকে, যারা র্যাপিডলি ডিস্ট্রিবিউট হয়ে আউটসাইড প্লাজমা চলে যায় দেওয়ার অ্যাডমিনিস্টার করার পরে, এরা যে মডেলটা ফলো করে ফার্মাকোকাইনেটিক মডেল, সেটাকে বলে টু কম্পার্টমেন্টাল মডেল, ঠিক আছে? এখানে প্লাজমাটাকে একটা কম্পার্টমেন্ট ধরা হচ্ছে আর প্লাজমার বাইরে আরেকটা কম্পার্টমেন্ট ধরা হচ্ছে, টু কম্পার্টমেন্টাল মডেল। এক্সাম্পল কি লেখা আছে তন্ময়? এক্সাম্পল কি দিয়েছে কোশ্চেন নাম্বার 8 এ আনসারে? থায়োপেন্টেন আর ডায়াজিপাম। এই এরা কি? they have high কি রে? they have high volume of distribution, ঠিক আছে? ওরাল বলতে পারবি? টু কম্পার্টমেন্টাল মডেল ফলো করে, ওরাল রুটে দেওয়া হয় ডিগক্সিন, ভেরি গুড। আর ক্লোরোকুইন কে বললো? তুই বললি ক্লোরোকুইনটা কে বললো? ও ডিগক্সিন বলেছে, বাহ, দেখেছিস, ভেরি গুড। তাহলে সবই হয়ে গেছে। ওরাল বায়োঅ্যাবিলিটি অফ আ ড্রাগ হচ্ছে AUC ওরাল বাই AUC IV। কোশ্চেন নাম্বার 11 টা দেখ, হাউ ইউ ক্যালকুলেট ওরাল বায়োঅ্যাবিলিটি অফ আ ড্রাগ? F AUC ওরাল বাই AUC IV, ঠিক আছে? হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট ডিটারমাইন বায়োঅ্যাবিলিটি পড়ে নিস, এগুলো থিওরিটিক্যাল আলোচনা, মোটামুটি সব হয়ে গেছে। আর এই দুটো হাফ লাইফ, এই যে কার্ভ নাম্বার 2 যেখানে ফার্স্ট পার্ট ইজ কার্ভ, এটা দুটো হাফ লাইফ থাকে, যেহেতু টু কম্পার্টমেন্টাল মডেল। প্রথম পার্টটাকে বলে আলফা হাফ লাইফ, যেখানে রিডিস্ট্রিবিউশন হাফ লাইফ, আর সেকেন্ড পার্টটা যে এলিমিনেশন হাফ লাইফ, সেটাকে বলে বিটা হাফ লাইফ। আলফা হাফ লাইফ, বিটা হাফ লাইফ। কোশ্চেন নাম্বার 7 দেখ, আলফা হাফ লাইফ, বিটা হাফ লাইফ। আজকের এইগুলো কিন্তু প্র্যাকটিক্যালি ভেরি ইম্পর্টেন্ট, অনেক প্র্যাকটিক্যাল ক্লাস হয়েছে, তার থেকে কবে কি আসবে জানা নেই, বাট দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। এর থেকে একটা পাবি, সে নেক্সট সেমিস্টারে এবং এমবিতেও একটা পাবি। এগুলো ভালো করে প্রিপেয়ার করবি, যেটুকু বলে দিলাম এই যথেষ্ট।